এই যে মিস্টার ব্লগার, এইবারে শীতের ছুটিতে আমাকে কোথাও নিয়ে যাবে না? শীত পড়ে গেছে তাই না? কি অবস্থা! আচ্ছা দাঁড়াও, তাহলে একটু ভাবতে দাও। ধরো একদিনে যদি তোমায় দেশের সীমানা, নদী, নৌকা বিহার, জঙ্গল এই সব কিছু দেখিয়ে আনি। একদিনে এত কিছু? কোথায় গো? চলো তাহলে তোমাকে আজকে নিয়ে যাই উত্তর চব্বিশ পরগনা জেলার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইছামতি নদীর তীরে অবস্থিত ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী প্রাচীন শহর টাকি। কলকাতা থেকে টাকি যাওয়ার জন্য বেস্ট অপশান হলো ট্রেন। আমরা সকাল 7:20 সোনারপুর লোকাল ধরে 8টার মধ্যে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনাদের যেতে হবে টাকি। আমরা 8:20 হাসনাবাদ লোকাল ধরেছিলাম। এছাড়াও সকাল 5:20, 6:12, 7:40, 8:22, 9:20, 11:07 এই টাইমের সমস্ত ট্রেনগুলো কিন্তু শিয়ালদা থেকে অ্যাভেলেবেল থাকে। ট্রেনের সমস্ত টাইমিংগুলো ডিসপ্লেতে আপনাদের সুবিধের জন্য দিয়ে রাখলাম। এছাড়াও যদি আপনারা মনে করেন যে গাড়িতে করে পিকনিকে প্ল্যান করবেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, আপনারা কিন্তু গাড়ি নিয়ে অবশ্যই টাকি পৌঁছে যেতে পারেন। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 8:22। আমরা বলবো এই ট্রেনটি বা তার আগের ট্রেনটি ধরার চেষ্টা করবেন। 9:20 ট্রেনটি না ধরাই ভালো, কারণ 9:20 ট্রেনটি ধরে যখন আপনি টাকি পৌঁছবেন তখন আপনার ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে যাবে, কারণ শিয়ালদা থেকে ট্রেন টাকি পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। তাই চেষ্টা করবেন 8:22 এই ট্রেনটি ধরার। শীতের কুয়াশা মাখা সকাল আর চারিদিকের ফুল, সবজি আর সর্ষে ক্ষেত দেখতে দেখতে আপনার কোথা থেকে যে 2 ঘন্টা সময় পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। চোখের নিমেষে আড্ডা, গল্প, টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আপনি পৌঁছে যাবেন টাকি স্টেশন। টাকি স্টেশনে নেমে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, স্টেশনের বাইরে থেকে ধরতে হবে একটা টোটো নিয়ে চলে যেতে হবে আপনাকে রাজবাড়ি ঘাট। স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে কিন্তু এখানে ভাড়া ফিক্সড 20 টাকা করে আপনাদের মাথা পিছু রাজবাড়ি ঘাট পর্যন্ত তারা পৌঁছে দেবেন। আপনি পৌঁছে যাবেন রাজবাড়ি ঘাট। সেখানে গিয়ে আপনাকে পরবর্তী ঘুরে বেড়ানোর জন্য এইবারে ভাড়া করে নিতে হবে টোটোতে কিন্তু এখানে বিভিন্ন রকমের ভাড়া রয়েছে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। ওনারা কিন্তু 1000 টাকা করে টোটো ভাড়া নেন, আমরা কিন্তু সেটা কথা বলে 750 টাকা করে ভাড়া করিয়েছিলাম। সাইট সিনিংয়ে বেরোনোর আগে আপনি এখান থেকে অল্প কিছু টিফিন করে নিন, কারণ সাইট সিনিংয়ে একবার বেরিয়ে গেলে মাঝখানে কিন্তু আর টিফিন করার জন্য আপনি কোনো সময় পাবেন না। লাঞ্চ করতে হবে সেই দুপুর 3টের পরে। টিফিন কোথায় করবেন সেটার জন্য কিন্তু টোটো দাদাদের সাহায্য নেওয়াই ভালো, কারণ তারা সেখানকার লোকাল, তারাই আপনাদেরকে ঠিক ভালো জায়গায় খুঁজে নিয়ে যেতে পারবে। এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ির যে পার্কিং লট, সেই পার্কিং লটে। এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের এখানকার যে লোকাল সাইট সিন করতে গেলে এখানে যে টোটোগুলো আছে সেই টোটো নিয়ে আপনাদের সাইট সিন করতে হবে। এখানে টোটোর একজন দাদার সঙ্গে কথা বলবো, যে টোটোটার সঙ্গে আমরা রিজার্ভ করেছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনারা একটু বলবেন যে আমরা এখানে সাইট সিনের জন্য কোথায় কোথায় যাবো? সাইট সিনে আমার 3টে সাইট আছে, 14টা পয়েন্ট আছে। আমাদের প্রথম সাইট হলো ভারতের দ্বিতীয় বাঙালি সেনাপ্রধান 400 বছর পূর্ণ 4 ঘন্টা দৌড়।
এই যে 3-3.5 ঘন্টা এতগুলো স্পট আপনারা ঘোরাবেন, মোটামুটি আপনাদের এখানে টোটোর যে ভাড়া সেটা একটু ভাড়াটা একটু বলে দিন, তাহলে সবার প্যাকেজে আমাদের 1000 টাকা আছে, 350, 350, 300 এইভাবে প্যাকেজ 1000 টাকা। এবার সব থেকে বড় জিনিস যেটা এখানে দেখছি আমরা লোকাল এখানে যে 30টা গাড়ি থাকে, বাইরের গাড়ি, এইগুলো আপনারা খুব সাবধানে দেখে ইউনিয়নভুক্ত গাড়িগুলো আপনারা উঠবেন। দাদা অনেক ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলো। আমাদের এইখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো সমস্ত ঘুরে দেখানোর জন্য আপনাদের এখানে যে ফিক্সড রেট আছে 1000 টাকা, সেটা ভাড়া নেবে। 3 থেকে 3.5 ঘন্টা আপনারা সময় পাবেন এই পুরো জায়গাগুলো ঘুরে দেখার জন্য। মোট 14খানা পয়েন্ট আছে, ঘুরে দেখাবেন ওনারা। চলুন এদের সঙ্গে বেরোবো আমরা একটু পরেই। বাকি যে জায়গাগুলো আছে সেগুলো একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা যদি টাকিতে এসে পিকনিক করার প্ল্যান থাকে, তাহলে এরকম পিকনিক স্পটের একটা ডিটেলস আমি এখানে শেয়ার করে রাখলাম। এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, আপনি ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে এনাদের সঙ্গে বুকিং করতে পারবেন। এখানে কিন্তু ছোট্ট একটা অ্যাকোমোডেশন করা আছে, সুন্দর কোজি জায়গা। এখানে একটা দুখানা রুম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টাকির যে পার্কিং লটের সামনেই যে দুর্গা দালান, সেই রাজবাড়ি দুর্গা দালানের মধ্যেই এটা করা রয়েছে। সুন্দর একটা জায়গা। আপনারা কিন্তু ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে বা কোনো স্কুল থেকেও যদি প্রোগ্রাম করেন, তবে কিন্তু এই সমস্ত জায়গাগুলো এসে আপনি কিন্তু সুন্দর একটা টাইম কাটিয়ে যেতে পারবেন। এখানে তো থাকা এবং খাওয়া, রান্নাবান্নারও কিন্তু করে নেওয়ার ব্যবস্থা রইলো। ফোন নাম্বার দেওয়া রইলো ভিডিওতে, আপনারা একটু পজ করে এনাদের সঙ্গে ডিটেলসে কথা বলে নেবেন। আমরা এবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম সাইট সিন কমলাকান্ত রায়চৌধুরী প্রতিষ্ঠিত প্রায় 600 বছরের পুরনো টাকি রাজবাড়ি। এই রাজবাড়িতে প্রবেশের জন্য আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। আমাদের টাকি ভিজিটের প্রথম স্পট হচ্ছে টাকি রাজবাড়ি। শতাধিক প্রাচীন এই রাজবাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। রাজবাড়িকে ট্যুরিস্টদের জন্য নতুন করে রেনোভেট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও এই রাজবাড়ির দেয়ালগুলোতে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর পুরনো দিনের স্মৃতিগুলো। সেগুলো এই রাজবাড়িটা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে চট করে ঘুরে দেখানোর চেষ্টা করব। দুর্গা দালান থেকে শুরু করে চণ্ডী মন্দির সব কিছু এই রাজবাড়ির মধ্যে এখনও সেইভাবেই রক্ষিত আছে, এখনও সেইভাবেই পূজা অর্চনা হয়। আপনারা সবাই কম বেশি বিসর্জন সিনেমাটার প্রায় দেখেছেন। সেখানে কৌশিক গাঙ্গুলির যে জমিদার বাড়িটা দেখানো হয়েছিল, সেই বনেদি জমিদার বাড়িটাই এইখানে শুটিং করা হয়েছিল। এই হচ্ছে সেই বাড়ি। এই বাড়িটা কিন্তু এখনও সাধারণভাবে যে লোকজন বসবাস করে তার একটা পরিষ্কার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা চারিদিক সেই সময় শুটিংয়ের জন্য বাড়িকে রেনোভেট করা হয়েছিল। এখন আবার বাড়ি আবার পুরনো বেহাল অবস্থায় পড়ে আছে। চারিদিকটা বাগান করা রয়েছে, সুন্দর একটা জায়গা, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই। এটা হলো আমাদের পরবর্তী একটা দর্শনীয় জায়গা। আপনারা দেখছেন কুলেশ্বরী কালীবাড়ি। মা কিন্তু এখানে ভীষণই জাগ্রত, তাই এখনও এখানে প্রচলিত রয়েছে পশু বলির সেই আদিম নিয়ম। আমরা এখন রয়েছি টাকি রামকৃষ্ণ মিশনে। আপনারা এখন দেখছেন ত্রিশক্তি মায়ের মন্দির, টাকির আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান। আপনারা দেখছেন টাকির মহাশ্মশান।
আপনারা দেখছেন টাকির অন্যতম আরেকটি দর্শনীয় স্থান জোড়াশিব মন্দির। কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন সিনেমাটার কথা আপনাদের সবারই হয়তো মনে আছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিসর্জন সিনেমার শুটিং হওয়া আরেকটি বাড়িতে। জয়ার যে গ্রামের বাংলাদেশের বাড়ি দেখানো হয়েছিল, ঠিক আছে, এই হচ্ছে সেই বাড়ি আপনাদের দেখানো হচ্ছে। একেবারে সিনেমার সঙ্গে মিলিয়ে নেবেন, হুবহু একই রকম রয়েছে সেই বাড়িটি। চারিদিকে বাগান দিয়ে ঘেরা। এইখানে মৌমাছির যে চাষ করা হয় সেই চাষ করা হয়েছে এখানে। সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। টোটো দাদার থেকে এই বাড়িটি সম্পর্কে আরেকটি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম সেটা আপনাদের এখানে শেয়ার করে রাখি। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনকে তো আমরা সবাই চিনি। এই বাড়িটি হলো কিন্তু সেই কৌশিক সেনের পৈতৃক ভিটে বাড়ি। এখানেই নাকি তার জন্মস্থান। বছরের এখনও বিভিন্ন সময় কিন্তু তারা সপরিবারে এই বাড়িটিতে বেড়াতে আসে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল মিনি সুন্দরবন। সুন্দরবন বেড়াতে গেলে আপনি যে সমস্ত গাছগুলো সেখানে দেখতে পাবেন, এখানেও সেই রকমই সমস্ত কিন্তু গাছগুলো এখানে রয়েছে। যেমন সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, হেতাল, এই সমস্ত বনের গাছগুলো কিন্তু আপনি এখানে পাবেন। গোলপাতার গাছটি দেখতে কিন্তু এই যে নারকেল গাছগুলোর মতো দেখছেন, এইগুলোর মতো। এই সুন্দর একটা হাঁটার রাস্তা করা আছে, একটা ব্রিজ, ফুট ব্রিজ মতো, তার উপর দিয়ে আমরা এখন চলছি বনের ভেতরে। এখানে এসে যদি আপনার মনে হয় শীতে পিঠে পায়েস খাওয়ার জন্য একটু গুড়ের প্রয়োজন, সেগুলোও কিন্তু সবই এখানে আপনি পেয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি টাকি একেবারে বর্ডার এরিয়ায়, যেটা গোলপাতার জঙ্গল নামে বিখ্যাত। এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে সেখানে আপনাকে আইডি প্রুফ দেখিয়ে, আইডেন্টিফিকেশন করিয়ে তবে কিন্তু আপনাকে ভেতরে এন্ট্রি দেবে। ভেতরে আপনি ভালো করে ঘুরে আসতে পারবেন, কিন্তু আইডি না থাকলে কিন্তু আপনাকে ভেতরে এন্ট্রি নাও দিতে পারে। গ্রুপে সবার আইডি না থাকলেও চলবে, কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু আইডি এখানে দরকার হবে। সেই আইডিটার অবশ্যই সঙ্গে এখানে ক্যারি করবেন। দেখতে দেখতে বেলা গড়িয়ে এলো অনেক, খিদেও পেয়েছে, তাই বাকি ছোটোখাটো জায়গাগুলো স্কিপ করে দিয়ে আমরা চলে গেলাম এবার হোটেলের উদ্দেশ্যে। এই যে 14টি ভিজিটিং পয়েন্টের ডেসক্রিপশান এখানে দেওয়া রইল, আপনারা একটু ভিডিওটা পজ করে ডিটেলসে বাকিটা দেখে নেবেন। টোটো দাদা থেকে জেনে নিলাম এটি হলো টাকির মধ্যে সবথেকে ভালো খাবারের জায়গা, নিপীন্দ্র পান্থশালা। আপনি এখানে দুপুর এবং রাতের সব রকমেরই খাবার এবং থাকার ব্যবস্থা পাবেন। এটি কিন্তু সরকারি গেস্ট হাউস, তাই এখানে থাকা এবং খাওয়ার সমস্ত রেটগুলোই কিন্তু ফিক্সড। দাঁড়িয়ে আছি নিপেন্দ্র অতিথিশালাতে। এটা সরকারি গেস্ট হাউস, এখানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। টাকির মধ্যে যতদূর খবর পেলাম এটাই সব থেকে ভালো খাবারের জায়গা। দাদা একটু মেনুগুলো সম্পর্কে বলবে, কি কি মেনু অ্যাভেলেবেল আছে দাদা একটু বলবেন। আমাদের এটা টাকি পৌরসভার ক্যান্টিন। এখানে আমাদের মিল চার্জ আছে, ভেজ মিলটা আছে 70 টাকা, ভাত ডাল ভাজা সবজি চাটনিতে সাফিসিয়েন্ট থাকবে। সঙ্গে রুই মাছ দিলে 120 টাকা, ওইগুলো সব কাতলা হলে 140 টাকা। ভেজ চিটাংরা পার্সে চিংড়ি খেলে 200 টাকা, 4 পিস করে চিকেন দিয়ে 160 টাকা, 4 পিস করে মটন দিয়ে 280 টাকা, ইলিশ মিল থাকবে 550 টাকা, কমপ্লেন মিল আছে 250 টাকা। এইগুলো হচ্ছে মোটামুটি এখানে যা খাবার অ্যাভেলেবেল পাওয়া যায়। মাছ মাংস সবই কম বেশি অ্যাভেলেবেল, আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকমই পাবেন। কিন্তু এখানে একটা ভালো সিস্টেম আছে, এখানে একটা ভেজ মিল আছে, তার সঙ্গে আলাদা করে যেরকম পছন্দ আপনাদের মাছ, যেরকম প্রয়োজন মাংস আপনারা সেরকম নিতে পারবেন। তার রেট আলাদা, সিজন অনুযায়ী বা কিছু সময় অনুযায়ী একই রকম থাকে। একই যারা থাকে তার জন্য একই রেট, আপনারা বাইরে থেকে এসে তারা একই রেট। আচ্ছা, এইটা একটা ভালো জিনিস যে বাইরে থেকে আসলে যে তার জন্য বেশি খাবার দিতে চার্জ করা হবে তার জন্য ব্যাপার নেই। এখানে যারা রুমের মধ্যে আছে তাদের হোটেলের জন্য একই রকম মিল চার্জ, আমাদের বাইরে থেকে এসছে আমাদের জন্য একই রকম মিল চার্জ। দেখে মনে হচ্ছে প্রচুর লোক খাচ্ছে এখানে, খাওয়া দাওয়া খুব ভালো হবে। বাকিটা আপনাদের দেখে জানাবো। ধন্যবাদ। মাছ ভাত এবং খাসির মাংস দিয়ে বেশ পেট পুড়ে খাওয়ার পরে আমরা চলে এলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ইছামতি নদীতে বোটিং করার জন্য। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, বোটিং কিন্তু খোলা থাকে বিকেল 4টে পর্যন্ত, তাও কিছু কিছু সময় 4:30 পর্যন্ত কিন্তু ওনারা এই বিষয়টি অ্যালাউ করেন। আমাদের যেমন বোটে উঠতে একটু দেরিই হয়ে গেছিলো,
বোটিংয়ের জন্য কিন্তু আপনাকে মাথা পিছু 100 টাকা করে টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি গ্রুপে 10 জন হন তাহলে কিন্তু আপনারা একটা নিজস্ব বোট নিতে পারেন, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। আর যদি সংখ্যায় কম হন তাহলে কিন্তু আপনাদের শেয়ারিংয়ের অপশানে যেতে হবে। আমরা যেহেতু গ্রুপে ছিলাম 11 জন, তার জন্য আমরা আমাদের জন্য একটা পার্সোনাল বোট কিন্তু এখান থেকে ভাড়া পেয়েছিলাম। প্রান্ত বিকেলে ইছেমতি নদীর ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষের সীমানা দেখতে দেখতে ভেসে যাওয়া এ এক অপরূপ সৌন্দর্য। এই সুযোগ কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এই মুহূর্তে আমরা ভেসে চলেছি ইছামতির ওপরে। এই যে আপনাদের সামনে পুরো ইছামতি নদী, এপারে বাংলাদেশ, এপারে আমাদের দেশ ভারতবর্ষ। এই যে সীমান্তর উপর দিয়ে এরকম ভাসতে ভাসতে চলা এর এক অপূর্ব অন্যরকম অনুভূতি। এই বোটিংয়ের জন্য টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে পার পার্সন 100 রুপিস করে ফিস দিতে হবে আপনাকে। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। এখানে 2-3টে ঘাট আছে, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। সমস্ত ঘাটেই ফেয়ার একই। এছাড়া যদি আপনারা গ্রুপে একটা বেশি সংখ্যায় থাকেন, মিনিমাম 10 জন, তাহলে আপনারা নিজস্ব একটা বোট হায়ার করতে পারবেন। কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনাদের আধার কার্ড দেখিয়ে এখানে ঢোকার জন্য পারমিট করাতে হবে। সেই বোটে ওঠার পরে এখানে এরা আধ ঘন্টা থেকে 30 মিনিট আপনাদের পুরো নদীর ওপরে ঘুরে দেখাবে। বিভিন্ন পয়েন্ট আছে, গোলপাতার জঙ্গল, 3টে নদীর মোহন যে সংযোগস্থল, সেখানে নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়ে আপনাদের পুরো ঘুরে ঘুরে এখানে টাকিতে এলে এটা কিন্তু মাস্ট ট্রাই, অবশ্যই চেষ্টা করবেন। এই বোটিংটা কোনো রকমভাবে মিস করবেন না। লাভ ইউ জিন্দেগির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।